দর্শক সবাইকে আমন্ত্রণ নিউজ 24 সংবাদ। আপনাদের সঙ্গে পুরো সংবাদ জুড়ে আছে আমি তামিমুর রহমান তন্ময়। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার যাচ্ছি পুরো সংবাদে। নামের আগে পরে লীগ, আওয়ামী ও বঙ্গবন্ধু যুক্ত করে 2009 সালের পর যেসব সংগঠন গড়ে উঠেছে এর প্রায় সবই ভুঁইফোড় বলে মনে করছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। এসব সংগঠনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে যাচ্ছে সরকার। নীতি নির্ধারকদের পক্ষ থেকে গোয়েন্দা সংস্থাগুলোকে এই বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। ভুঁইফোড় এসব সংগঠনের উদ্যোক্তাদের কর্মকাণ্ড ও সম্পদের খোঁজ নেওয়া হবে বলেও জানাচ্ছেন আওয়ামী লীগ নেতারা। শাহালি জয় রিপোর্টে বিস্তারিত। টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় দেশের ঐতিহ্যবাহী দল আওয়ামী লীগ। দীর্ঘ এই সময়ে সরকারের সফলতাকে পুঁজি করে দলের নাম ভাঙিয়ে গড়ে উঠতে দেখা গেছে নাম সর্বস্ব বেশ কিছু সংগঠন। যেসব সংগঠনের নামের আগে পরে যুক্ত করা হয়েছে লীগ, আওয়ামী, বঙ্গবন্ধু, বঙ্গমাতা ইত্যাদি শব্দ, এগুলোর প্রায় সবকটিকেই ভুঁইফোড় সংগঠন বলছে আওয়ামী লীগ। বিরোধী দলে থাকতে এদের কিন্তু আমরা কোনো চোখে দেখি নাই, কিন্তু এই যে আওয়ামী লীগের যে দীর্ঘ টানা 3বার রাষ্ট্রীয় ক্ষমতায় 12-13 বছর যাবৎ একটানা রাষ্ট্রীয় ক্ষমতার কারণে এরা দলের বিভিন্ন জায়গায় ঢোকার চেষ্টা করে। এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং সেটার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে 2-1 গ্রেপ্তারও হয়েছে এবং আরো অনেকেই যাদের এই ধরনের অনৈতিকতার সঙ্গে জড়িত আছে তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে। চাকরিজীবী লীগ নামে এমনই এক ভুঁইফোড় সংগঠন গড়ে তাতে পদ বাণিজ্যের অভিযোগে সম্প্রতি ব্যবসায়ী হেলেনা জাহাঙ্গীরকে গ্রেফতার করে র্যাব। আওয়ামী লীগের নীতি নির্ধারকরা বলছেন এর মাধ্যমে ভুঁইফোড় সংগঠনের বিরুদ্ধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা শুরু হলো। এই হেলেনা জাহাঙ্গীরের মাধ্যমে যে এটা এখনকার সবার গায়ে যেহেতু লাগছে, এটা আওয়ামী লীগের সর্বোচ্চ নেতৃত্ব থেকে শুরু করে সবাই কিন্তু এটা এখন এটা রিয়েলাইজ করতেছে যে এদের এই গতি স্তব্ধ করা উচিত এবং এদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া উচিত। আওয়ামী লীগ সূত্র বলছে দলের নাম ভাঙিয়ে গড়ে ওঠা এমন ভুঁইফোড় সংগঠনের সংখ্যা শতাধিক। ফেসবুক কেন্দ্রিক বা বিভিন্ন দিবসে এদের তৎপরতা দেখা যায়, যেসবের নেই কোনো গঠনতন্ত্র, কমিটি কিংবা সাংগঠনিক কাঠামো। অভিযোগ আছে চাঁদাবাজি, টেন্ডারবাজি আর তদবির বাণিজ্যই এদের প্রধান উদ্দেশ্য। তারা মূলত তাদের অর্থনৈতিক ফায়দা লোড়ার জন্য এগুলো কাজগুলো করছে। এরা যারা এই ধরনের কাজ করেছে এরা কেউই বঙ্গবন্ধুর আদর্শের অনুসারী না, কেউই শেখ হাসিনার কর্মী না। এরা মূলত এদেরকে বলা যেতে পারে ধান্দাবাজ বা টাউট প্রকৃতির। ভালো পোস্ট পজিশন পাই না, অথচ জাতীয়ভাবে আমাদের কিছু নাম যেগুলো মানুষের চিনে, আমাদেরও মাঝে মাঝে ইচ্ছা করে যে কোনো জায়গায় মিডিয়াতে একটু চেহারা দেখান দরকার, তখনই কিন্তু এই মানুষগুলাই কিন্তু এই যে এদের বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে মিডিয়াতে কিন্তু গিয়ে তাদেরও নাম দেয় এবং নিজেরও কিন্তু প্রকাশ করে। আওয়ামী লীগের গঠনতন্ত্র থেকে জানা যায় দলটির 8টি সহযোগী ও 2টি ভাতৃপ্রতিম সংগঠন রয়েছে। সহযোগী সংগঠনগুলো হলো যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগ, যুব মহিলা লীগ, কৃষক লীগ, তাঁতি লীগ, মৎস্যজীবী লীগ ও আওয়ামী আইনজীবী পরিষদ। আর ভাতৃপ্রতিম সংগঠন দুটি হলো ছাত্রলীগ ও শ্রমিক লীগ। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। এদিকে আওয়ামী লীগের নাম ভাঙিয়ে 73টি ভুঁইফোড় সংগঠনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাকে নির্দেশ দিয়েছে আওয়ামী লীগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। ডিবি পুলিশের যুগ্ম কমিশনার হারুনুর রশিদ বলেন, এর প্রেক্ষিতে পুলিশ দ্রুত তাদের গ্রেপ্তার করবে। তিনি জানান 73টি সংগঠনের মধ্যে রয়েছে আওয়ামী প্রচার লীগ, আওয়ামী তরুণ লীগ, আওয়ামী রিকশা মালিক শ্রমিক ঐক্য লীগ, আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ, আওয়ামী নৌকার মাঝি শ্রমিক লীগ। শুধু এগুলি নয়, এমন আরও অদ্ভুত নাম জুড়ে সংগঠন খোলার তালিকায় রয়েছে ওলামা লীগ, চেতনায় মুজিব, ডিজিটাল ছাত্রলীগ, আমরা নৌকার প্রজন্ম। এইসব সংগঠনের কাজই হলো বিভিন্ন মানুষকে ভাঙিয়ে নানাভাবে অর্থ উপার্জন ও ব্ল্যাকমেল করা। নামে বেনামে এইসব সংগঠনের প্রতিষ্ঠাতা ও তাদের সাথে জড়িতদের দ্রুত আটক করা হবে। আওয়ামী লীগের নাম ভাঙিয়ে অসাধু চক্রের তৈরি করা আরও রয়েছে সজীব ওয়াজেদ জয় লীগ, আওয়ামী অনলাইন লীগ, ডিজিটাল আওয়ামী ওলামা লীগ, আওয়ামী শিশু লীগ সহ বিভিন্ন সংগঠন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কমপ্লেন করেছেন যে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নাম ধারণ করে 73টি অঙ্গ সংগঠন যারা আওয়ামী লীগের বা একটা বড় সংগঠনের নাম ধারণ করে তারা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় দোকান খুলে বসেছে। এবার অন্যান্য প্রসঙ্গ।
মডেল ফারিয়া মাহমুদ পিয়াসাকে গুলশানের মামলায় 3 দিন ও আরেক মডেল মৌ আক্তারকে মোহাম্মদপুরের মামলায় 3 দিনের রিমান্ড দিয়েছেন ঢাকার মুখ্য মহানগর হাকিম। এদিকে প্রতারণার অভিযোগে কথিত চিকিৎসা বিজ্ঞানী ইশরাত রফিক ঈশিতাকে 2 মামলায় 6 দিনের রিমান্ড দিয়েছেন নিম্ন আদালত। অন্যদিকে 3 দিনের রিমান্ডে থাকা হেলেনা জাহাঙ্গীর সহ জয়যাত্রা টিভি কর্তৃপক্ষের বিরুদ্ধে সোমবার প্রতারণার মামলা করেছে ভোলার সাংবাদিক আব্দুর রহমান তুহিন। বিস্তারিত মাসুদা লাবনীর প্রতিবেদনে। বিত্তবান পরিবারের সন্তানদের মাদকে আসক্ত ও ধনী পরিবারের সদস্যদের ব্ল্যাকমেইল করে অর্থ উপার্জনের অভিযোগে মডেল ফারিয়া মাহমুদ পিয়াসাকে ও মৌ আক্তারকে আটক করে ডিবির সাইবার ক্রাইম টিম। পরে রবিবার দুপুরে তাদের পাঠানো হয় নিম্ন আদালতে। এর আগে মৌ আক্তারের বিরুদ্ধে মোহাম্মদপুর ও পিয়াসার বিরুদ্ধে গুলশান থানায় মাদক মামলা করে নিম্ন আদালতে পাঠিয়ে চাওয়া হয় 10 দিনের রিমান্ড। আদালত তাদের 2 জনের 3 দিন করে রিমান্ড মঞ্জুর করেন। এটা রুটটা বের করতে হবে যে এই যে ইয়াবাগুলি বা এই মদ কোথেকে আসলো, কারা সরবরাহ করলো, এই রুট জানা দরকার। অতএব এই জন্যই আদালতে আমরা 2 আসামি পক্ষ বক্তব্য রেখেছে, আমরা প্রতিবেশের পক্ষ থেকে বক্তব্য রেখেছি এবং আমরা 10 দিনের রিমান্ড মঞ্জুর করতে নিবেদন করেছি। সেখানে আদালত সন্তুষ্ট হয়ে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। এদিকে ডিবি পুলিশের যুগ্ম কমিশনার বলেন, এই 2 জনকে গ্রেফতারের পর আরো অনেকে অভিযোগ করছেন তাদের বিরুদ্ধে প্রতারণার, তাও খতিয়ে দেখা হবে। শুধু তারা 2 জন না, এমন শত শত আছে ওই এলাকাগুলিতে। আমরা প্রত্যেকে অনেকের নাম আমরা পেয়েছি। আমরা আস্তে আস্তে এই অভিযানগুলো আমরা পরিচালনা করব। তিনি বলেন, এমন আরো কিছু মডেলের তালিকা পাওয়া গেছে, তাদেরও আটক করা হবে। এই ধরনের যে অবৈধ পথে তাদেরকে বিয়া বা আসক্ত করে তাদের বিভিন্নভাবে হয়রানি করছে, এই সব কিছুর বিষয়ে তদন্ত হচ্ছে। এদিকে রাজধানীর মিরপুরে বিভিন্ন আন্তর্জাতিক ও দেশি বিদেশি সংস্থার প্রতিনিধি হিসেবে পরিচয়ে প্রতারণার অভিযোগে কথিত তরুণ চিকিৎসা বিজ্ঞানী ও ব্রিগেডিয়ার জেনারেল ইশরাত রফিক ঈশিতাকে শনিবার আটকের পর রবিবার শাহআলী থানায় 3 মামলা করে র্যাব। তাকে 2 মামলায় 6 দিনের রিমান্ড দিয়েছেন নিম্ন আদালত। ইশরাত রফিক ঈশিতা সে নিজেকে একজন সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল হিসেবে পরিচয় দিয়ে সে প্রতারণা করছিল। আমরা রিমান্ডের পক্ষে বক্তব্য দিয়েছিলাম। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে এই 2 মামলাতেই 3-6 দিন রিমান্ড মঞ্জুর করেছে। এদিকে রাজধানীর পল্লবী থানায় হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে প্রতারণার মামলা করেছেন জয়যাত্রা টিভির সাবেক ভোলা প্রতিনিধি তুহিন। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা। এবার দেশে করোনা পরিস্থিতির খবর। দেশে করোনা ভাইরাসে দৈনিক আক্রান্ত মৃত্যুর সংখ্যা বেড়েছে। গেল 24 ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে 246 জন মারা গেছেন, আর নতুন শনাক্ত হয়েছেন 15,989 জন। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। দেশে এখন পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছেন 12,80,317 জন। এদের মধ্যে মারা গেছেন 21,162 জন। 24 ঘন্টায় দেশে 53,000-এর বেশি নমুনা পরীক্ষায় শনাক্তের হার 29.91%। একদিনে সর্বোচ্চ মৃত্যু ঢাকায় 76, এরপর চট্টগ্রামে 64 জন। এছাড়াও খুলনায় 30, রাজশাহীতে 22, রংপুরে 14, বরিশালে 16, সিলেটে 14 এবং ময়মনসিংহে 10 জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে আসা করোনা রোগীদের বেশিরভাগই আসছেন মারাত্মক শ্বাসকষ্ট নিয়ে। অনেক ক্ষেত্রে হাই ফ্লো অক্সিজেন সরবরাহ করেও যাদের অবস্থার উন্নতি হচ্ছে না। আইডিসিআর এর গবেষণা বলছে, টিকা নেওয়ার পর আক্রান্ত হয়ে মৃত্যু হওয়া রোগীর হার মাত্র 0.3%। এছাড়াও বিএসএমএমইউ এর গবেষণায় উঠে এসেছে যে অ্যাস্ট্রাজেনেকার 2 ডোজ টিকা নিয়ে 98% দেহেই মিলেছে রোগ প্রতিরোধ ক্ষমতা। এরই মধ্যে রাজধানীতে অ্যাস্ট্রাজেনেকার টিকার 2য় ডোজ দেওয়া শুরু হয়েছে। ইশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। বাইরের বাতাসে পর্যাপ্ত অক্সিজেন, তবে হাসপাতালের ভেতরে করোনা রোগীদের অক্সিজেন দিতে হচ্ছে কৃত্রিম উপায়ে। মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে পাল্টে গেছে দেশে কোভিড ডেডিকেটেড হাসপাতালের দৃশ্যপট। হাসপাতালের পরিচালক বলছেন, আগতদের সবচেয়ে বড় সমস্যা শ্বাসকষ্ট। মুহূর্তেই কমে যাচ্ছে অক্সিজেন স্যাচুরেশন। এখন যে আপনি বলতে পারেন যে সমস্ত রোগী আসতেছে, বেশিরভাগ রোগী কিন্তু দেখা যাচ্ছে যে তাদের শ্বাসকষ্ট বেশি এবং স্যাচুরেশন খুব কম। এই সমস্ত রোগী ম্যানেজমেন্টও কিন্তু আমাদের অনেক হিমশিম খেতে যাচ্ছে। এদিকে আইইডিসিআর এর গবেষণা প্রতিবেদন বলছে, এ পর্যন্ত যারা করোনা টিকা নিয়েছেন তাদের আক্রান্তের হার, হাসপাতালে ভর্তি, আইসিইউ ও মৃত্যুর হার তুলনামূলক কম, যেখানে টিকা না নেওয়া ব্যক্তিদের জটিলতা অনেক বেশি।
মে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে বন্ধ হয়ে যাওয়া অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা টিকার দ্বিতীয় ডোজ শুরু হয়েছে আজ থেকেই। বিএসএমএম-এর গবেষণা প্রতিবেদন বলছে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা টিকার 2 ডোজ নেওয়া ব্যক্তিদের 98% দেহেই মিলেছে রোগ প্রতিরোধ ক্ষমতা। যারা করোনা আক্রান্ত তাদের মধ্যে কিন্তু সবচেয়ে বেশি অ্যান্টিবডি পাওয়া গেছে। ভ্যাকসিনও নিয়েছে, করোনা আক্রান্ত ছিল। আবার যারা করোনা আক্রান্ত হয়নি কিন্তু শুধু ভ্যাকসিন নিয়েছে তাদের অ্যান্টিবডির সংখ্যা ছিল 50 থেকে 1000। এছাড়াও দেশে সিনোফার্মা টিকা উৎপাদনের জন্য স্বাস্থ্য অধিদপ্তরে যে কোনো সময় ত্রিপক্ষীয় চুক্তি হতে পারে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। আমার আশা যে এটা যে কোনো মুহূর্তে শুড বি ডান, এটা ডিলে করা ঠিক হবে না, কারণ ডিলে করলে কিন্তু সই করার পরেও মাস 2 লাগবে প্রোডাকশন হতে। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আজ থেকে ঢাকায় অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা টিকার দ্বিতীয় ডোজ শুরু হলেও 7 তারিখ থেকে এই টিকা দেয়া হবে সারা দেশে। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। নামে কঠোর লকডাউন, কিন্তু বাস্তবে ঢিলে ঢালা। রাজধানীর বেশিরভাগ সড়কে ব্যক্তিগত গাড়ির চাপ থাকলেও ছিল না কোনো গণপরিবহন। তবে জরুরি প্রয়োজন মেটাতে রিক্সা ও মোটরসাইকেল চলছে। সেক্ষেত্রে বাড়তি ভাড়া গুনতে হচ্ছে জরুরি প্রয়োজন মেটাতে বের হওয়া যাত্রীদের। আর সুনির্দিষ্ট কারণ ছাড়া বের হলেই জরিমানা করছে আইন শৃঙ্খলা বাহিনী। তবে অসুস্থতা নিয়ে যারা বের হয়েছেন তাদের জন্য যানবাহন সংকট ছিল বড় সমস্যা। এদিকে করোনা পরিস্থিতি বিবেচনায় বাড়তে পারে বিধিনিষেধের মেয়াদ। হাবিবুল ইসলাম হাবিবের রিপোর্টে বিস্তারিত। লকডাউনের মাঝে গার্মেন্টস শিল্প চালু করায় ঢাকামুখী মানুষের যাত্রা এখনো চলছে। তবে গণপরিবহন বন্ধ থাকায় দীর্ঘ পথের বাহন হয়েছে মোটরবাইক, অটোরিকশা কিংবা ভ্যান। ফলে রাজধানীর সড়কগুলো ছিল জনাকীর্ণ। তবে পেটের দায়ে যারা বের হয়েছেন তারা পড়েছেন বিপাকে। রিকশা চালকদের আক্ষেপ, নেই পর্যাপ্ত যাত্রী, আর নিজে কিংবা পরিবারের কোনো সদস্য অসুস্থ হলে তাদের জন্য নেই পর্যাপ্ত যানবাহন। বের হয়েছি পেটের দায়, এখন কি করবো স্যার? বুড়া থাকতে থাকতে তো মনে করেন অসহায় হয়েছে। লকডাউন না দিয়া স্বাস্থ্যবিধি না মানলে জরিমানা করুক, তাহলেই বরংস ভালো। 10 টাকার ভাড়া 200 টাকা, 200 টাকা ভাড়া 800 টাকা, এইভাবে দুর্যোগে পড়তেছে আর কি। তো স্যালারি তো তেমন একটা না, মোটামুটি না। আর টিআই করে তো কোম্পানি এতগুলো দিবে না। ব্যক্তিগত গাড়ির চাপে কখনো কখনো যানজট তৈরি হতে দেখা গেছে নগরীর বিভিন্ন সড়কে। পুলিশ জানায় বেশিরভাগ গাড়ি জরুরি সেবায় নিয়োজিত। তবে বের হওয়ার যৌক্তিক কারণ না দেখাতে পারলে তাকে জরিমানা করা হচ্ছে। অযৌক্তিক কারণ বলে আমরা মামলা দিয়ে দিচ্ছি, আর যদি যেগুলো যৌক্তিক, যে গার্মেন্টসে আসছে লোকজন, আমরা ছেড়ে দিচ্ছি এবং তাদেরকে জায়গা মতো পৌঁছা দেওয়ার জন্য ব্যবস্থা করে দিচ্ছি। তো রোগীও আসতেছে অনেক, তো রোগী আমরা চেক করে কাগজপত্র দেখে ছেড়ে দিচ্ছি সাথে সাথে। অবাধ বিচরণ করোনা সংক্রমণের ঝুঁকি বাড়ালেও অনেকেই এর তোয়াক্কা করছেন না। তাই সংক্রমণ এড়াতে স্বাস্থ্যবিধি মানার উপর জোর তাগিদ স্বাস্থ্য বিশেষজ্ঞদের। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। দর্শক, রাজধানী লকডাউন ও ঢাকামুখী মানুষের আরো খবর জানাবেন সহকর্মী তালুকদার বিপ্লব। বিপ্লব, জানতে চাই আপনার কাছে, রাতের ঢাকা সড়কে কি অবস্থা দেখছেন? কিরকম পরিমাণে এখনো ঢাকা শহরে ফিরছে রাজধানীর বাইরে থাকা মানুষগুলো? জি তন্ময়, যেমনটি আসলে বলছিলেন যে এই সরকার ঘোষিত যে লকডাউন, সেই লকডাউনের মধ্যে কিন্তু আজ কিন্তু অনেকটাই কিন্তু ঢেলে ছিল রাজধানীর বিভিন্ন সড়কগুলো। এবং রাজধানীর যে বিভিন্ন পয়েন্টে যে চেকপোস্টগুলো আমরা দেখে আসছি, রাতেও কিন্তু অনেক চেকপোস্টে কিন্তু সেই তল্লাশিটাও কিন্তু অনেকটাই শিথিল। এবং মানুষ এই যে গাবতলী যে রুট রয়েছে, আসলে এই পথ ধরে কিন্তু বিভিন্নভাবে অনেকেই কিন্তু আমরা আসতে দেখছি রাজধানীতে। এবং আপনি দেখছেন এরই মধ্যে কিন্তু এখানে বিভিন্ন যানবাহন বলেন বা বিভিন্ন যে বাইকে করে আসলে মানুষের যে যাতায়াত, সেই জন্যই কিন্তু এখানে আমরা অনেক বাইক দেখছি। এখানে সিএনজি এবং বিভিন্ন প্রাইভেট কারও অপেক্ষায় আছে। আসলে বিভিন্ন ভাবে যারা আসলে ঢাকায় প্রবেশ করার চেষ্টা করছেন, তারা গাবতলী এসে নামছেন, সেখান থেকে তারা বিভিন্ন সুবিধা মতো তারা বিভিন্ন গন্তব্যে কিন্তু যাচ্ছেন। আসলে মানুষের আশা বন্ধ নেই, মানুষ কিন্তু রাজধানীতে প্রবেশ করছে। এবং আপনি জানেন যে গত 2 দিন আগেই কিন্তু এই গার্মেন্টস খুলে দেওয়ার কারণে কিন্তু সরকার যেই বিভিন্ন পরিবহনের উপরে যেই শিথিল দিয়েছিল একদিনের জন্য, সেই তারপর থেকে কিন্তু অনেকটাই কিন্তু সেভাবেই কিন্তু যদিও পরিবহন বন্ধ করা হয়েছিল, তারপরও কিন্তু যেই প্রশাসনের মধ্যে যে একটি কড়াকড়ি ছিল, সেই কড়াকড়িটা কিন্তু অনেকটাই কিন্তু আজকে শিথিল রয়েছে। এখনো পর্যন্ত কিন্তু সে অবস্থায় আছে। এবং এর মধ্যেও কিন্তু সাধারণ যারা বিভিন্ন
জেলায় থেকে যাদের আসার তারা কিন্তু আসছেন এবং তারা বিভিন্নভাবে কিন্তু এই রাজধানীর যে বিভিন্ন পয়েন্টগুলো রয়েছে সেই পয়েন্টগুলো দিয়ে তা ঢাকায় প্রবেশ করছেন। তো এই ছিল আমার কাছে সবশেষ। তালুকদার বিপ্লব, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে গাতুরা থেকে যুক্ত হওয়ার জন্য। করোনার থাবায় পেছালো মেট্রো রেলের টার্গেট। চলতি বছরের ডিসেম্বরে মেট্রো চালুর কথা থাকলেও তা সম্ভব হচ্ছে না। সেই জায়গায় 2022 সালের ডিসেম্বরে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রো রেল চালু হবে বলে জানিয়েছেন প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক। তবে মতিঝিল পর্যন্ত কবে চালু করা যাবে সেই বিষয়ে নিশ্চিত করে বলতে পারছে না কর্তৃপক্ষ। প্লাবন রহমানের রিপোর্টে বিস্তারিত ছবি তুলেছেন দেলোয়ার হোসেন। মেট্রো রেলের আগারগাঁও স্টেশন রাস্তার অংশের কাজ শেষে এখন ভায়াডাক্টের উপরই বেশিরভাগ কর্মযজ্ঞ। করোনা পরিস্থিতির মধ্যেও থেমে নেই প্রকল্পের কাজ। উত্তরা থেকে আগারগাঁও হয়ে মতিঝিল পর্যন্ত পুরো পথে এমনই দৃশ্যমান মেট্রো রেল প্রকল্প। জুন মাস পর্যন্ত প্রকল্পের সার্বিক অগ্রগতি 68 ভাগ। তবে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত পূর্ত কাজ এগিয়েছে 87.80 ভাগ। আসছে ডিসেম্বরের মধ্যে আগারগাঁও অংশের কাজ শেষের লক্ষ্য থাকলেও করোনার কারণে সেই লক্ষ্য এখন 2022 সালের ডিসেম্বর। আশা করছি যে 2022 সালের ডিসেম্বর মাসে ঢাকা মহানগরবাসী মেট্রো রেলে চলাচল করতে পারবেন। এটা উত্তরা দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত। মতিঝিল পর্যন্ত টার্গেট, তার পরবর্তীতে আরো হয়তো 6 মাস লাগতে পারে। কমলাপুরের কাজটা তো এখন শুরু করতে হবে। যদি একসাথে শেষ করা যায় তাহলে একসাথেই চালু করব, যদি শেষ করা না যায় তাহলে এটা তৃতীয় ধাপে যে চালু করব। স্বাস্থ্যবিধি মেনে চলছে মেট্রো প্রকল্পের কাজ। এর মধ্যে বেশিরভাগ কর্মীকে দেওয়া হয়েছে করোনার 2 ডোজ ভ্যাকসিন। এরপরও মেট্রো রেলের আওতাধীন 4টি প্রকল্পে করোনা আক্রান্ত 876 জন। যদিও এখন পর্যন্ত প্রকল্পে মৃত্যু নেই করোনায়। জাপান, চীন, ভারত সহ একটা বড় অংশের বিদেশি শ্রমিক কর্মকর্তারা কাজ করছেন এই মেট্রো রেল প্রকল্পে। কিন্তু বাংলাদেশের যে বর্তমান করোনা পরিস্থিতি তাতে বেশ উদ্বিগ্ন তারা। অনেকে আসতে পারছেন না সরজমিনে। সব মিলিয়ে তাই পুরোদমে চলতে পারছে না মেট্রো রেল প্রকল্পের কাজ। বিদেশিরা আমাদের সাথে মিলেমিশেই একসাথেই আমরা কাজ করছি, সেটা আপনাকে মানতে হবে। স্বাস্থ্যবিধি মেনে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে যেই কাজগুলো করা সম্ভব সেই কাজগুলোই আমরা করছি। উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত 11.73 কিলোমিটার ভায়াডাক্টের উপর বসে গেছে রেল ট্র্যাক। প্রথম পর্যায়ের 9টি স্টেশনও দৃশ্যমান। দেশে চলে এসেছে 4টি মেট্রো রেলের 24 সেট কোচ। আগামী সেপ্টেম্বর নাগাদ আরো 5টি মেট্রো রেল জাপান থেকে আসার কথা বাংলাদেশে। আমাদের করোনার কনস্ট্রাকশনের উপরে তার নেতিবাচক একটা বড় প্রভাব আছে। তবে অভিজ্ঞতা আমাদের হয়ে গেছে। প্রথমে একবার কোভিড, তারপরে আবার আসলো। তারা এটাকে কাজে লাগিয়ে নির্দিষ্ট সময় না পারলে পরেও এর পরিবর্তিত সময়ের মধ্যে যেটা প্রক্ষেপণ করা হবে, অ্যাটলিস্ট সেই জায়গায় যদি আমরা ধরতে পারি তাও অর্জনটা কম হবে না। সব মিলিয়ে এজন্য করোনা পরিস্থিতির উপরই আবারও নির্ভর করতে হচ্ছে মেট্রো রেল কর্তৃপক্ষকে। তবে এখন টিকা কার্যক্রম গতিশীল হওয়ায় আগামী ডিসেম্বরে আগারগাঁও পর্যন্ত চালুর ব্যাপারে জোর আশাবাদী প্রকল্প সংশ্লিষ্টরা। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। রোহিঙ্গাদের জন্য বিশ্ব ব্যাংকের 2000 কোটি টাকার প্রস্তাব নাকচ করেছে বাংলাদেশ। সংস্থাটি রোহিঙ্গাদের বাংলাদেশি নাগরিকদের মতোই সুযোগ সুবিধা দেওয়ার কথা বলায় এই সিদ্ধান্ত নেয় সরকার। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় গণমাধ্যমের সাথে আলাপকালে এই কথা জানান পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। এ সময় রোহিঙ্গাদের জন্য দাতা সংস্থার অর্থায়ন নিয়েও প্রশ্ন তোলেন পররাষ্ট্রমন্ত্রী। বিস্তারিত লাকমিনা জেসমিন সোমার রিপোর্টে। রোহিঙ্গাদের বাংলাদেশে অবাধে কাজের সুযোগ দেওয়ার প্রস্তাব দিয়েছে বিশ্বব্যাংক। এর জন্য 2000 কোটি টাকা দিতে চায় সংস্থাটি। এরই মধ্যে সংস্থার পক্ষ থেকে রিফিউজি পলিসি রিভিউ ফ্রেমওয়ার্ক শীর্ষক এই প্রস্তাবটি সরকারের কাছে পাঠানো হয়েছে, যেখানে উদ্বাস্তুদের সমাজে অন্তর্ভুক্ত করা যায় কিনা তা জানতে চেয়েছে বিশ্বব্যাংক। বিশ্বব্যাংকের এই প্রস্তাব নাকচ করেছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের আশঙ্কা, বিশ্বব্যাংকের প্রস্তাব মেনে নিয়ে সংস্থা থেকে ঋণ নিলে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর বদলে চিরতরে বাংলাদেশে রেখে দিতে হতে পারে। ওয়ার্ল্ড ব্যাংক বলেছেন এদের সুন্দর ভবিষ্যতের জন্য এদের ইন্টিগ্রেট করতে হবে সমাজের সাথে। আমরা বলছি না, তাদের সুন্দর ভবিষ্যতের জন্য তারা তাদের দেশে ফেরত যেতে হবে। আমরা নাকচ করার পরে এখন ওদের সাথে একটা সমঝোতা হচ্ছে এবং যেগুলো আমরা অপছন্দ করি সেগুলো বাদ দিয়ে আমরা একটা এগ্রিমেন্টের ব্যবস্থা করছি।
সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সাংবাদিকদের সাথে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, রোহিঙ্গাদের নামে বিভিন্ন দেশ থেকে যেসব অনুদান আসে তা আন্তর্জাতিক সংস্থাগুলো কিভাবে খরচ করে জানে না সরকার। বিভিন্ন দেশ বাংলাদেশের নামে টাকা পাঠায়, কিন্তু এগুলো অ্যালোকেট করে রোহিঙ্গাদের, অ্যালোকেট করে তাদের এজেন্সিগুলোতে, বিভিন্ন এজেন্সিগুলোতে, এবং এই এজেন্সিগুলো কিভাবে টাকা পয়সা খরচ করে তারও কিন্তু এই হিসাব আমরা পাই না। রোহিঙ্গা প্রত্যাবাসনে কোনো অগ্রগতি নেই বলেও স্বীকার করেন পররাষ্ট্রমন্ত্রী। এই মুহূর্তে তো আমাদের হাতে প্রোগ্রামের ধরনের নাই। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। করোনা মহামারীর এই সময়ে দেশ জুড়ে বসুন্ধরা গ্রুপের ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। এর ধারাবাহিকতায় গেল দুদিন ধরে জয়পুরহাটে ত্রাণ বিতরণ করেছে দেশের সর্ববৃহৎ শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ। জয়পুরহাট ও পাঁচবিবি উপজেলায় সোমবার 1000 মানুষের মাঝে ত্রাণ সামগ্রী দেওয়া হয়। আর বসুন্ধরা গ্রুপের এই খাদ্য সহায়তা পেয়ে খুশি অসহায় ও দুস্থ মানুষ। আলমগীর চৌধুরীর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। করোনা মহামারীর এই সময় কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সহায়তা দেওয়ার উদ্যোগ নিয়েছে দেশের সর্ববৃহৎ শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ। এরই ধারাবাহিকতায় সোমবার জয়পুরহাট স্টেডিয়াম, রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ সহ বিভিন্ন স্থানে স্বাস্থ্যবিধি মেনে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সুবহানের এই উপহার দরিদ্রদের কাছে পৌঁছে দেওয়ার সার্বিক কার্যক্রম পরিচালনা করছে শুভ সংঘ। করোনাকালে এই খাদ্য সহায়তা পেয়ে খুশি অসহায় ও দুস্থ মানুষেরা। শ্রমিকদের বেছে বেছে উনি অনুদান দিচ্ছে, এই জন্য আমরা খুবই খুশি। বসুন্ধরা চেয়ারম্যানের দীর্ঘজীবী করি, তার সুস্থ করুক আল্লাহ পাক। কিন্তু খুশি হয়েছি, যাই দিয়েছে তার জন্য আল্লাহর কাছে দোয়া করছি ভালোভাবে থাকে দেন। স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। স্পেশাল থ্যাঙ্কস জানাতে চাই বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান মহোদয়কে। তিনি উত্তরবঙ্গের এই অবহেলিত জেলা জয়পুরহাট জেলায় 2000 ব্যক্তিকে সুন্দরভাবে ত্রাণ বিতরণ করছেন। আমি অত্যন্ত আনন্দিত এবং আমি বসুন্ধরা গ্রুপ প্লাস আমাদের শুভ সংঘ যে কালের কণ্ঠ, তাদের প্রতি আমি বিশেষভাবে কৃতজ্ঞতা ধন্যবাদ জ্ঞাপন করছি। তাই মহতী কার্যক্রমকে আমি সাধুবাদ জানাই এবং সারা বাংলাদেশে আরো অন্যান্য যারা সংগঠন আছে তারা এইভাবেই করোনাকালে যারা অসহায় অবস্থার মধ্যে রয়েছে তাদের জন্য কাজ করবে বলে আমি আশাবাদ ব্যক্ত করছি। বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে জয়পুরহাট জেলায় 2 দিনে 2000 অসহায় ও দুস্থ মানুষদের ত্রাণ বিতরণ করা হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবারে শোকাবহ আগস্ট। একটা সময় বাংলাদেশকে নিয়ে কটাক্ষ করতেন বিদেশিরা। আজ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে সেই সোনার বাংলা। ইতিহাসের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলার মানুষের অর্থনৈতিক মুক্তির যে বীজ রোপণ করেছিলেন তা এখন বিশ্বের বিস্ময়। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের নেতৃত্ব দিয়েছেন মাত্র 3 অর্থ বছর, অথচ এই সময়ে মাথাপিছু আয় ও বিস্ময়কর প্রবৃদ্ধি অর্জন করে বাংলাদেশ। শোকাবহ আগস্টে বঙ্গবন্ধুর অর্থনৈতিক মুক্তির ভাবনা ও দেশের অগ্রযাত্রার কথা জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। মানুষকে দাবায় রাখতে পারবো না। অদম্য বাঙালিকে দমিয়ে রাখা যায়নি। 50 বছর আগে ইতিহাসের মহানায়কের দৃপ্ত উচ্চারণ এখনও চিরভাস্বর। বঙ্গবন্ধুর ঐতিহাসিক সেই ভাষণেই লেখা হয় 56,000 বর্গমাইলের ইতিহাস, গণমানুষের অর্থনৈতিক মুক্তির ভাবনাও। যুদ্ধ পরবর্তী সদ্য স্বাধীন বাংলাদেশ যখন বিপর্যস্ত আর দুর্ভিক্ষের ছোবলে ছিন্ন ভিন্ন, তখন মাত্র 3 বছরেই বঙ্গবন্ধুর নেতৃত্বে মাথাপিছু আয় 1970-71 সালের $85 থেকে উঠে আসে $271। বিশ্বব্যাংকের হিসাবে কেবল মাথাপিছু আয় নয়, 1970-71 অর্থবছরের নেতিবাচক প্রবৃদ্ধি বিস্ময়করভাবে তা 1974-75 সালে ছাড়িয়ে যায় 7%। এছাড়া মূল্যস্ফীতির চাপ কমে আসে 20%। কৃষকদের জন্য নেন যুগান্তকারী সব সিদ্ধান্ত, যেখানে জমির খাজনা মওকুফ, মালিকানার সর্বোচ্চ সিলিং নির্ধারণ সহ উৎপাদন বাড়াতে কৃষিবান্ধব নীতি সহায়তার উদ্যোগ নেন বঙ্গবন্ধু। তার রাজনীতির মাধ্যমে অর্থনৈতিক মুক্তি অর্জন এবং মৌলিক চাহিদা মানুষের যাতে ব্যবস্থা করা যায়, সেটা তার অর্থনৈতিক মূল দর্শন ছিল। মানুষ ছিল কেন্দ্রবিন্দুতে, তাদের কল্যাণ সাধন। তিনি 1 লক্ষ সার্টিফিকেট মামলা কৃষকদের উপর থেকে তুলে নিয়েছিলেন
এবং একই সঙ্গে আধুনিক বীজ এবং সেচের ব্যবস্থা করেছিলেন, বিদেশ থেকে খাদ্য আমদানির ব্যবস্থা করেছিলেন। বঙ্গবন্ধুর দেখানো পথে তার কন্যার নেতৃত্বে এগিয়ে চলছে অদম্য বাংলাদেশ। শত প্রতিকূলতা আর বাধা মোকাবেলা করেই মাথা উঁচু করে দাঁড়িয়ে আজকের বাংলাদেশ। তাই 1971-72 সালের মাত্র $900 কোটি অর্থনীতি এখন ছাড়িয়েছে $33,000 কোটি। দারিদ্র নির্মূলে বড় সাফল্য তো আছেই, প্রতিবেশী ভারত ও পাকিস্তানের চেয়েও বাংলাদেশে গিয়েছে নানা সূচকে। পাকিস্তানের চেয়ে প্রায় দ্বিগুণ মাথাপিছু আয়, আর ভারতের মাথাপিছু জিডিপিকেও ছাড়িয়েছে বাংলাদেশ। তো এই 10 বছরে জনবন্ধু শেখ হাসিনার নেতৃত্বে অর্থনীতিটা এমন ভাবে দ্রুত গতিতে, অত্যন্ত স্টেডি ভাবে এটা অগ্রসর হয়েছে সর্বক্ষেত্রে। 50 বছরের পথচলায় তলাবিহীন ঝুড়ি আজ কেবলই বিস্ময় ছড়ায়। পদ্মার বুকে নিজস্ব অর্থায়নে রচিত হয় উন্নয়ন যাত্রা, অবাক তাকিয়ে রয় বিশ্ব। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। এবারে ডেঙ্গু পরিস্থিতির খবর। রাজধানীতে প্রতিদিনই পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। গেল 24 ঘন্টাতেই হাসপাতালে ভর্তি হয়েছেন 287 জন। এডিস ও কিউলেক্স মশা দমনে 2 সিটি কর্পোরেশন বিশেষ অভিযান শুরু করলেও ফলাফল এখনও দৃশ্যমান হয়নি। ডেঙ্গুর বেশি ঝুঁকিতে রয়েছে শিশুরা। প্রতিদিনই আক্রান্ত শিশুদের হাসপাতালে ভর্তি করাচ্ছেন তাদের অভিভাবকরা। বিস্তারিত মাহমুদুল হাসানের রিপোর্টে। ডেঙ্গুতে আক্রান্ত 4 বছরের শিশুকে নিয়ে হাসপাতালে এসেছেন বাড্ডা এলাকার বাসিন্দা বিউটি বেগম। বলছিলেন তার বাড়ির আশেপাশে মশার উপদ্রবের কথা। অনেকেই আক্রান্ত হচ্ছেন ডেঙ্গু জ্বরে। 4 বছর বয়সী সন্তানের অবস্থা খারাপ হওয়াতে তাকে ভর্তি করতে হয়েছে হাসপাতালে। জ্বর আসার পর থেকে পরে 3 দিন ছিলাম বাসায় 3 দিন থাকার পরে ব্লাড গেছে, বমির সাথে নাক দিয়ে ব্লাড গেছে, তখন আমরা হাসপাতালে আসছি, ভর্তি হয়েছি। এমনই আরও 36টি শিশু ভর্তি রয়েছে রাজধানীর শেরেবাংলা নগরের শিশু হাসপাতালটিতে। হাসপাতালে আইসিইউতে ভর্তি আছে 5 জন। এরই মধ্যে ডেঙ্গুতে মারা গেছে হাসপাতালে ভর্তি হওয়া 4 শিশু। এমন পরিস্থিতিতে শিশুদের নিয়ে উৎকণ্ঠায় রাজধানীর অভিভাবকরা। সিটি কর্পোরেশনের লোক যদি দ্রুত এই মশারি ওষুধ দিত, কাজ করতে, তাইলে তো এই ছোট বাচ্চা নিয়ে এত রিস্কের মধ্যে আসা লাগতো না। এটা যদি আউট অফ কন্ট্রোল হয়, সেক্ষেত্রে সিটি কর্পোরেশন আসলে ওনাদের দ্বিগুণ জনবল পরবর্তীতে বাড়িও কিন্তু আসলে এইভাবে কোনো লাভ হবে না। করোনার মাঝে ক্রমেই ভয়াবহ উঠছে ডেঙ্গু। চিকিৎসকরাও বলছেন প্রতিদিনই বাড়ছে রোগীর চাপ। সবথেকে বেশি রোগী ভর্তি হয়েছে গত জুলাই মাসে, মোর দ্যান 50% রোগী ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের। এবং যে 4টা বাচ্চা মারা গেছে, এর ভিতরে 1 জন সাভারের, বাকি 3 জনই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের। ডেঙ্গু পরিস্থিতি বিবেচনায় বিশেষ অভিযান শুরু করেছে 2 সিটি কর্পোরেশন। রাজধানীর মিরপুরে স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে অভিযানে নামেন উত্তরের মেয়র। অনেকে হাসপাতালে আছেন, ওনারা আমাদেরকে অ্যাড্রেস দিচ্ছেন না। আপনি যদি অ্যাড্রেস দেন, আপনার বাড়ির আশেপাশে গিয়ে আমরা স্প্রে করব, আমরা ওখানে লার্ভিসাইড করব। এ সময় রাজধানীর ডেঙ্গু প্রবণ এলাকাগুলো চিহ্নিত করতে নগরবাসীর সহায়তা চান তিনি। জনগণের সাহায্য ছাড়া এই ডেঙ্গি নির্মূল করা যাবে না। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা। এডিস মশার লার্ভার উৎস নিধনে গেল দিন থেকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নিয়ন্ত্রণ কক্ষ চালু হয়েছে। সোমবার কর্পোরেশন নিয়ন্ত্রণ কক্ষে কার্যক্রম পরিচালনায় অংশ নিয়েছেন ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলুর তাপস। সোমবার চালু হওয়া নিয়ন্ত্রণ কক্ষে আসা অভিযোগের ভিত্তিতে মশক নিধন অভিযান পরিচালনা করা হয়। এদিন দুপুর পর্যন্ত মোট 24টি অভিযোগ আসে ডিএসসিসির চালু হওয়া নিয়ন্ত্রণ কক্ষে। সকল অভিযোগের প্রেক্ষিতে কাউন্সিলর বা নির্বাহী ম্যাজিস্ট্রেটদের মাধ্যমে অভিযান পরিচালনার নির্দেশনা দেন শেখ ফজলুর তাপস। করোনাকালে বসে নেই জঙ্গিরা, বরং চলছে অনলাইনে সদস্য সংগ্রহ। গোয়েন্দা তথ্য বলছে জঙ্গিদের আবার পুনর্গঠিত হওয়ার চেষ্টা আছে। তারা বিভিন্ন অ্যাপ চ্যানেল খুলে প্রচারণা চালাচ্ছে। তবে সামনে আসার মতো শক্তি জঙ্গিদের নেই বলে মনে করেন আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা। তাদের কঠোর সাইবার পেট্রোলিং এর কারণে চূড়ান্ত পরিকল্পনার আগেই ধরা পড়ে যাচ্ছে তারা। মৌ খন্দকার জানাচ্ছেন বিস্তারিত। বাংলাদেশের জঙ্গি গোষ্ঠীগুলো করোনা ভাইরাসের এই সময়ে অনেকটাই আড়ালে চলে গিয়েছিল, কিন্তু থেমে থাকেনি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রগুলো বলছে এই সময়টাকে জঙ্গিরা কাজে লাগিয়েছে অনলাইনে সদস্য সংগ্রহের কাজে। সাধারণ ছুটির পর জঙ্গি গোষ্ঠীর মুখপাত্ররা বিভিন্ন গোপনীয়তা নিশ্চিত করা যায় এমন অ্যাপসগুলোই চ্যানেল খুলে প্রচারণা চালাচ্ছে।
আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রগুলো বলছে ভার্চুয়াল যোগাযোগের একটা অংশ বিদেশ থেকে নিয়ন্ত্রিত হচ্ছে। তারা নিজেদের তৈরি কন্টেন্ট কিংবা বিদেশি ভাষা থেকে অনুবাদ করে বিভিন্ন কন্টেন্ট আপলোড করছেন। র্যাব বলছে ধারাবাহিক জঙ্গি বিরোধী অভিযানে জঙ্গিরা তাদের সক্ষমতা হারিয়েছে। এখন আমরা আনসারুল্লাহ বাংলা টিম বা আনসার ইসলামের একটি প্যাটার্ন দেখতে পাচ্ছি, যেটা আমরা বলছি যে তারা সদস্য সংগ্রহের প্রতি তাদের চিন্তাধারাটা বেশি, এবং যাদেরকে তারা সদস্য হিসেবে তারা নিয়োগ দিচ্ছে তারা তাদের ব্রেন ওয়াশটার দিকে তারা বেশি নজর দিচ্ছে। আগে যেভাবে একটা আস্তানা নিয়ে ট্রেনিং দিত, আমির থাকতো, অপারেশন প্ল্যান ও অস্ত্র সংগ্রহ করত, এখন সেই অবস্থায় নেই জঙ্গিরা। নিজ স্থানে তাদেরকে ব্রেন ওয়াশ করানো হতো, ব্রেন ওয়াশ করানোর জন্য যে ট্রেনিং প্রদান, বিভিন্ন বক্তব্য প্রদান, এগুলো করা হতো। এছাড়া র্যাব ফোর্সেসের সাইবার মনিটরিং টিমের পক্ষ থেকে তাদের নজরদারি বাড়ানোর কথাও জানান র্যাবের এই ঊর্ধ্বতন কর্মকর্তা। সাইবার ওয়ার্ল্ডে তারা বিভিন্ন গ্রুপের মাধ্যমে, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে তারা তাদের বক্তব্য দিচ্ছে নিজেদের গ্রুপের মাধ্যমে, এবং এগুলো কার্যক্রম তারা চালিয়ে যাচ্ছে। মৌ খন্দকার, নিউজ 24, ঢাকা। সম্প্রতি নারায়ণগঞ্জে আটক আব্দুল্লাহ আল মামুনের 2 সহযোগী 2 জঙ্গিকে যাত্রাবাড়ি থেকে গ্রেপ্তার করেছে সিটিটিসির স্পেশাল অ্যাকশন গ্রুপ। এই সময় বিপুল পরিমাণ আইইডি তৈরি সরঞ্জাম জব্দ করা হয়। এই বিষয়ে সোমবার ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে সিটিটিসির প্রধান আসাদুজ্জামান জানান, অভিযানে শফিকুর রহমান ওরফে ক্যাপ্টেন খাত্তাব ও খালিদ হাসান ভুঁইয়াকে আটক করা হয়। অন্যরা পালিয়ে যায়। গেল 16 মে সাইনবোর্ড সিদ্ধিরগঞ্জে বোমা রেখেছিলেন তারা। সিটিটিসি প্রধান বলেন, অনলাইনে সম্প্রতি জঙ্গিদের কার্যক্রম বেড়েছে। দেশে ভ্যাকসিনের কোনো সংকট নেই। সরকারের পরিকল্পনা অনুযায়ী একদিকে টিকা কার্যক্রম চলতে থাকবে, অন্যদিকে ভ্যাকসিন আসাও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। সোমবার নিজ বাসভবনে এক ব্রিফিংয়ে তিনি এই কথা বলেন। বর্তমানে পর্যাপ্ত পরিমাণ ভ্যাকসিন মজুদ রয়েছে। গণমাধ্যমে আপনারা দেখেছেন প্রতি সপ্তাহে ভ্যাকসিন আসছে। আগামী কয়েক মাসের মধ্যে প্রয়োজনীয় সংখ্যক ভ্যাকসিন বিভিন্ন দেশ থেকে পর্যায়ক্রমে বাংলাদেশে এসে পৌঁছবে। সরকারের পরিকল্পনা অনুযায়ী একদিকে টিকাদান কার্যক্রম চলতে থাকবে, পাশাপাশি ভ্যাকসিন আসাও অব্যাহত থাকবে। গ্রামে গিয়ে সাধারণ মানুষের করোনা টিকার রেজিস্ট্রেশন করে দিতে যুবদল ছাত্র দলকে আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার ভার্চুয়াল মাধ্যমে লালমনিরহাট বিএনপির করোনা হেল্প সেন্টার উদ্বোধন করে তিনি এই কথা বলেন। করোনাকালীন সময়ে সরকার জনগণকে অবহেলা করে চলেছে অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতি বর্ণনার বাইরে। আর লকডাউন নিয়ে প্রতিবারই ভুল পরিকল্পনা নেবার কারণে আর অব্যবস্থাপনার জনজীবন জীবিকা বিপর্যস্ত হয়ে পড়েছে বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি। এই যে রেজিস্ট্রেশনের কাজে আপনারা টিম করে দেন, যারা ইয়াং আছে আমাদের যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল, তাদেরকে দিয়ে টিম করে দিয়ে গ্রামে গ্রামে গিয়ে তারা আপনার রেজিস্ট্রেশন করুন। এটা খুবই প্রয়োজন হয়ে পড়েছে। রেজিস্ট্রেশনটা নিলে আপনি জনগণের কাছে যেতে পারবেন এবং রেজিস্ট্রেশনটা করিয়ে দিলে একটা কাজ করা হবে। গণপরিবহন নিয়ে সরকার শ্রমিকদের সঙ্গে অশোভন ও নির্মম আচরণ করেছে বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের। তিনি বলেন, মনে হচ্ছে সরকার শ্রমিকদের মানুষই ভাবে না। সোমবার এক বিবৃতিতে জিএম কাদের এসব অভিযোগ করেন। অপরিকল্পিত লকডাউনের নামে শ্রমিকদের প্রতি যে উদাসীনতা দেখানো হয়েছে তা সভ্য সমাজে মেনে নেওয়া কঠিন। অদূরদর্শী সিদ্ধান্তের কারণে 1 বছরের মাথায় আবারও শ্রমিকদের পায়ে হেঁটে কয়েক গুণ বেশি খরচ করে রাজধানীতে ফিরতে হয়েছে। যেসব শ্রমিক দেশের সমৃদ্ধির জন্য অর্থনীতির চাকা সচল রাখে, তাদের সাথে অশোভন ও নির্মম আচরণ করা হয়েছে। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সঙ্গে একদিন বন্ধ থাকার পর সপ্তাহের প্রথম কার্যদিবস সোমবার সূচকের বড় উত্থানের মধ্যে দিয়ে শেষ হয়েছে পুঁজিবাজার লেনদেন। এদিন লেনদেনে এবং বাজার মূলধনে গড়েছে রেকর্ড। পুঁজিবাজারের লেনদেন ছাড়িয়েছে 2000 কোটি, যা গত 2 মাসের মধ্যে সর্বোচ্চ। সোমবার ডিএসসির প্রধান সূচক ডিএসইএক্স 56 পয়েন্ট বেড়ে অবস্থান করে 6481 পয়েন্টে। হাতবদল হওয়া শেয়ারের মিউচুয়াল ফান্ডের বেশিরভাগেরই দাম বেড়েছে।
আবারও করোনার প্রসঙ্গ। অবস্থা খারাপ হলেই কেবল হাসপাতালে ছোটেন গ্রামের করোনা রোগীরা। এর আগে এমনকি পরীক্ষা করাতেও অনীহা তাদের। রাজশাহী কুষ্টিয়ার এমন চিত্র দেখা গেছে, যদিও দেশের সব জায়গায় অবস্থা অনেকটাই এরকম। এইসব রোগী শেষ মুহূর্তে হাসপাতালে ভর্তি হওয়ায় মৃত্যুর সম্ভাবনাও বেড়ে যায় বলে জানান চিকিৎসকরা। এদিকে চট্টগ্রামে ব্ল্যাক ফাঙ্গাস আক্রান্ত রোগী শনাক্তের পর চাপা আতঙ্ক নগরবাসীর মাঝে, যদিও আতঙ্কিত না হয়ে সচেতনতার পরামর্শ চিকিৎসকদের। এবারে প্রবাসের খবর। দেশে দেশে করোনা নিয়ন্ত্রণে চলছে লকডাউন আর কঠোর বিধিনিষেধ। তাই বিদেশের মাটিতে বসে পরিবার স্বজনদের মৃত্যুর খবরেও অনেকেই দেশে আসা সম্ভব হচ্ছে না। এমন বাস্তবতায় দেশে প্রয়াত স্বজনদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল করেছে তাদের প্রবাসীদের সংগঠন ভৈরব সমিতি। এবারে খেলার খবর। 5 ম্যাচ টি-20 সিরিজের প্রথম টিতে আজ অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচের আগের দিন দলের ব্যাটিং অর্ডারে পরিবর্তনের আভাস দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। জানিয়েছেন সিরিজ জয়ের প্রত্যয়। অন্যদিকে অজি অধিনায়ক ম্যাথু ওয়েডের জন্য এই সিরিজ টি-20 বিশ্বকাপের স্কোয়াড গঠনের বড় মঞ্চ। মিরপুরে ম্যাচ শুরু হবে সন্ধ্যে 6টায়। পার্থবণিকের ম্যাচ প্রিভিউ। সাম্প্রতিক সময়ে ক্রিকেটে বাংলাদেশের সফলতা মূলত জিম্বাবুয়ে, আফগানিস্তান, ওয়েস্ট ইন্ডিজ আর শ্রীলঙ্কার বিপক্ষে। করোনাকালীন সময়ে নিউজিল্যান্ডের পর টাইগারদের বড় অ্যাসাইনমেন্ট হয়ে এসেছে অস্ট্রেলিয়া। 5 ম্যাচের এই টি-20 সিরিজে দলের 3 বড় তারকাকে ছাড়া নামতে হবে লাল সবুজদের। স্বাভাবিকভাবেই দল সাজাতে টিম ম্যানেজমেন্টকে করতে হচ্ছে নানা বিচার বিশ্লেষণ। প্রায় সময় হয়তো টি-20তে আমি ম্যাক্সিমাম টাইম 5-6 ব্যাটিং করেছি, বাট এই লাস্ট জিম্বাবুয়ে সিরিজে আমি উপরের দিকে ব্যাটিং করেছি এবং প্রবাবলি এই সিরিজে হয়তো বা উপরের দিকে ব্যাটিং করতে হতে পারে। এবং সোহান, আফিফ এবং শামিম দে have that capability to finish the game. তামিম, মুশফিক, লিটনের অনুপস্থিতিতে প্রথম ম্যাচের ব্যাটিং অর্ডারে বেশ বড়সড় পরিবর্তনই আসছে। তবে এটাকে মেনেই অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের আত্মবিশ্বাস শোনা গেছে মাহমুদুল্লাহ রিয়াদের কণ্ঠে। তবে টাইগাররা যতটা অজিদের নিয়ে ভাবছে, সফরকারীরাও কি ভাবছে বাংলাদেশকে নিয়ে ততটা? ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে একবারের জন্য ম্যাথু ওয়েডের কণ্ঠে শোনা যায়নি বাংলাদেশের কথা। Individually you learn playing international. হেড টু হেডে বাংলাদেশ অস্ট্রেলিয়ার পরিসংখ্যান না দেখাই ভালো, বরং দীর্ঘ 4 বছর পর বাংলাদেশ সফরে আসা অজিদের বিপক্ষে আরও একবার জয়োল্লাস মাহমুদুল্লাহরা করতে পারেন কিনা সেটাই এখন দেখার বিষয়। পার্থবণিক, নিউজ 24, ঢাকা। সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে আসছে না ইংল্যান্ড ক্রিকেট দল। টাইগারদের বিপক্ষে ওয়ানডে ও টি-20 সিরিজ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড। আগামী সেপ্টেম্বর-অক্টোবরে 3 ম্যাচের ওয়ানডে ও 3 ম্যাচের টি-20 সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা ছিল ইংল্যান্ড ক্রিকেট দলের। আরব আমিরাতে অনুষ্ঠেয় টি-20 বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে এই পরিকল্পনা ছিল দলটির। শেষ করছি সংবাদ, সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে।